প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। টাকা নয়, প্রকাশ্যেই তুলে নিয়ে গেল পুরো এটিএম মেশিন। ক্রেন দিয়ে দোকানের একটি অংশ ভেঙে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়া হচ্ছে একটি এটিএম মেশিন। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিআরটি মিডিয়া জানিয়েছে, ঘটনাটি যুক্তরাজ্যের। ভিডিওতে দেখা যায় একদল লোক ক্রেন দিয়ে দোকানের সামনের অংশ ভেঙে এটিএম মেশিনটি বের করে আরেকটি বাহনে করে সেটি অন্যত্র সরিয়ে নিচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুরির ঘটনার সঙ্গে জড়িতরা সবাই মুখ বেঁধে ঘটনাস্থলে এসেছিলেন। তারা দ্রুত এটিএম মেশিনটি নিয়ে পালিয়ে যান। এদিকে এটিএম মেশিন চুরির ঘটনায় তদন্তে নেমেছে যুক্তরাজ্য পুলিশ। ইতিমধ্যে ঘটনা সংশ্লিষ্ট তথ্য প্রদানে স্থানীয়দের সহায়তা চেয়েছে পুলিশ। এবার জানিয়ে দেব, জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ক্যাপ্টেনসহ 6 পাকিস্তানি সেনা নিহত। আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররম জেলায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক ক্যাপ্টেনসহ 6 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। গোপন তথ্যের ভিত্তিতে কুররমের দোগারে জঙ্গিদের আস্তানায় অভিযান চালাতে গেলে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। বুধবার 29 অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সামরিক বাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR। বিবৃতিতে ISPR আরও দাবি করেছে, সংঘর্ষে 7 জন জঙ্গি সদস্য নিহত হয়েছে। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, ফ্যাসাদ সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠীর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে পাকিস্তান সেনাবাহিনী দোগারে এই অভিযানে নামে। ডান জানিয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী সাধারণত জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানকে এই নামে ডেকে থাকে। ইসলামাবাদের অভিযোগ, ভারতের মদতপুষ্ট এই সশস্ত্র গোষ্ঠীটি আফগান তালেবানদের আশ্রয় থেকে পাকিস্তানে নিয়মিত হামলা ও কার্যক্রম পরিচালনা করছে। তবে ভারত ও আফগানিস্তান শুরু থেকেই টিটিপির সঙ্গে কোনো ধরনের যোগসাজশের অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক দিনগুলিতে আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় পাকিস্তানি সেনাদের উপর হামলার তীব্রতা ও সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে সেনাদের নিয়মিত সংঘাতের কারণে বেলুচিস্তানেও অস্থিরতা বিরাজ করছে। এদিকে পাকিস্তান ও আফগানিস্তান কেন কোনো সমঝোতায় পৌঁছতে পারছে না? দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত থামানোর উদ্দেশ্যে তুরস্কের ইস্তাম্বুলে 4 দিনের আলোচনা ব্যর্থতায় শেষ হয়েছে। পাকিস্তানের কর্মকর্তারা এমনটা বলেছেন। আজ বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আফগান প্রতিনিধি দলকেই ব্যর্থতার জন্য দায়ী করেছেন। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই আলোচনার আয়োজন করা হয়েছিল। এর আগে দোহায় দুই দেশের মধ্যে প্রথম দফার বৈঠক হয়েছিল। ওই বৈঠকের পর 19 অক্টোবর 1 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষ থামিয়ে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। গত সোমবার পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেন, আফগান প্রতিনিধিরা ইসলামাবাদের মূল দাবির বিষয়ে অবস্থান বদল করেছেন। তাদের মূল দাবি ছিল কাবুলকে পাকিস্তান তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। নাম প্রকাশের শর্তে এক কর্মকর্তা আল জাজিরাকে বলেন, আফগান আলোচক দলকে কাবুল থেকে দেওয়া নির্দেশনাগুলোই আলোচনাকে জটিল করে তুলেছে। বিশ্লেষকরা আশা করছেন, পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানো থেকে দুই দেশকে বিরত রাখতে শেষ মুহূর্তের চেষ্টা চলতে থাকবে। তবে দুই দেশের মধ্যে নতুন সংঘাতের আশঙ্কা এখন প্রবল বলে মনে করছেন তারা। আলোচনায় ব্যর্থতার জন্য কাবুল কর্তৃপক্ষ পাল্টা পাকিস্তানকে দোষারোপ করেছে। কাবুল কর্তৃপক্ষের বরাতে আফগান গণমাধ্যমের খবরে বলা হয়, পাকিস্তানি প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের অভাব ছিল, তারা পরিষ্কার যুক্তি উপস্থাপন করেনি এবং বারবার আলোচনার টেবিল ছেড়ে উঠে গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক উপমন্ত্রী হাজি নাজিব আফগান আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন, আর পাকিস্তানের পক্ষ থেকে কারা অংশ নিয়েছেন তা প্রকাশ করা হয়নি। সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষে দুই দেশের সেনা ও সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। ঐতিহাসিকভাবে পাকিস্তানকে আফগান তালেবানের প্রধান সমর্থক হিসেবে বিবেচনা করা হতো। 2021 সালের আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় ফিরে আসাকে পাকিস্তানের অনেকেই প্রকাশ্যে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু তখন থেকে দুই দেশের সম্পর্ক প্রচণ্ড রকমের খারাপ হতে শুরু করে। মূলত পাকিস্তান তালেবান বা টিটিপিকে নিয়েই এই দ্বন্দ্ব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় বিশ্বজুড়ে নানা সংঘাত মেটানোর কৃতিত্ব দাবি করে থাকেন। এবারও ট্রাম্প বলেছেন, তিনি নাকি আফগানিস্তান পাকিস্তান সংকট খুব দ্রুতই মিটিয়ে ফেলবেন। সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এই মন্তব্য করেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস ও
ও পরস্পর বিরোধী অগ্রাধিকারের জায়গাগুলোর কারণে দীর্ঘস্থায়ী সমঝোতায় পৌঁছানোটা কঠিন। উইলসন সেন্টারের সাবেক ফেলো ও জাতীয় নিরাপত্তা বিষয়ক সাংবাদিক বাকির সাজ্জাদ সৈয়দ মনে করেন, আফগান তালেবানের জন্য পাকিস্তান তালেবানের বিরুদ্ধে কঠোর হওয়াটা কঠিন কাজ। আল জাজিরাকে বলেন বাকির সাজ্জাদ, আমার দৃষ্টিতে মূল সমস্যাটা মতদার্শিক জায়গায়। আফগান তালেবানরা দেশের ভিতরের নিরাপত্তা বজায় রাখতে টিটিপি বা পাকিস্তান তালেবানের ওপর নির্ভর করে। সেই নির্ভরতার কারণেই পাকিস্তানের উদ্বেগ সত্ত্বেও তাদের থেকে আলাদা হওয়াটা কঠিন। সবশেষ জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার হাজার টন স্বর্ণ রাখে। বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে। ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ স্বর্ণ দিয়েই গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত স্বর্ণের ভাণ্ডারের ওপর নির্ভর করত। শিল্প উন্নয়ন ও বাণিজ্য লেনদেনে ডলারের ব্যবহার শুরু হওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ অন্যান্য দেশের মুদ্রা ও বন্ডে স্থানান্তর করে। তা সত্ত্বেও প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের একটি অংশ এখনও স্বর্ণ হিসেবে রাখা হয়। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গ্যান বলছে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি মুদ্রা অর্থাৎ ডলারে না রেখে স্বর্ণে রূপান্তর করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনার ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ছে। 2024 সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট 36,200 টন বা 3,62,00,000 কিলোগ্রাম স্বর্ণের রিজার্ভ ছিল, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সম্পদের 20%। অথচ 2023 সালে স্বর্ণ আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল 15%। 2024 সালে চীন, তুরস্ক, ভারত, ইরাক ও আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা এক বছরে 20 টন বা 20,000 কিলোগ্রাম স্বর্ণ কিনেছে। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া, যুক্তরাষ্ট্রে সুদের হার কমে যাওয়া, অর্থনীতি এবং বৈশ্বিক অস্থিরতা, এই কারণগুলোই বিনিয়োগকারী ও দেশগুলোকে স্বর্ণের দিকে নিরাপদ সম্পদ হিসেবে তাকাতে বাধ্য করছে। কারণ মুদ্রা বা বন্ডের মতো অন্যান্য সম্পদের মতো স্বর্ণের মূল্য কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না। জেপি মর্গ্যান বলছে, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল বাণিজ্য নীতি এবং অনিশ্চিত ভূরাজনৈতিক মিত্রতার প্রেক্ষিতে এটা মনে করা হচ্ছে যে 2025 সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে আরও বেশি স্বর্ণ যোগ করবে এবং সম্ভবত আরও 900 টন স্বর্ণ কিনবে।